গল্পকথন বাই কাল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প সংসারের সত্যি মিথ্যে। দেবীপ্রসাদ চলে গেলেন ঠিক ৮০ বছর বয়সে। সজ্ঞানে স্ত্রী পুত্র কন্যারা সবাই পাশে ছিল। যথেষ্ট পরিণত বয়স, শোকের কিছু নেই। ৯ মাস আগে ক্যান্সার ধরা পড়েছিল। এই বয়সে দীর্ঘকাল রোগের কষ্ট ভোগ করার চেয়ে চলে যাওয়াই তো ভালো। আরও বেশি দিন বেঁচে থেকে দেবীপ্রসাদ পরিজনদের সহিষ্ণুতার উপর চাপ দেননি। দেবীপ্রসাদের শেষ কথা ছোট ছেলের চোখের দিকে তাকিয়ে ক্ষীণ গলায়, মাকে দেখিস। এটাও কথার কথা, নিছক আবেগবশত। নিঃশ্বাস ফুরোবার আগে কিছু একটা বলে যেতে ইচ্ছা হয় বোধ হয়, যা সবাই মনে রাখবে। দেবীপ্রসাদ কিছুরই অভাব রেখে যাননি। সল্টলেকে ৩ তলা বাড়ি। এখনকার দিনে সত্যিকারের সচ্ছল তাদেরই বলে যাদের বাড়িতে কয়েকখানা ঘর খালি পড়ে থাকে। এই বাড়ির ৩খানা ঘর ব্যবহারই হয় না। ট্রান্সপোর্টের ব্যবসা রমরম করে চলছে। 2 ছেলে ও 1 মেয়ের সমানাধিকার নির্দিষ্ট করা আছে এবং প্রত্যেক চেকে অনুপমার সই থাকা আবশ্যিক। অনুপমার স্বাস্থ্য ভালো, দীর্ঘাঙ্গিনী। স্বামীর সঙ্গে তার বয়সের তফাৎ 8 বছর। প্রায় সারা জীবন তিনিই অন্যদের দেখাশোনা করেছেন। এখনও তিনি নিজে অপরের উপর নির্ভরশীল নন। শ্রাদ্ধশান্তি চুকে যাবার পর বড় ছেলে অনিশ ফিরে গেল কুয়ালালামপুরে। সে ইউনেস্কোতে বড় চাকরি করে, ছুটি দুর্লভ। যাবার আগে মায়ের ঘরে এসে বলল, বাবা তোমার দেখাশোনার ভার মনীষকে দিয়ে গেলেন। আমাকে বোধহয় বিশ্বাস করতে পারেননি। মা, তুমি কুয়ালালামপুর যাবে? আমাদের সঙ্গে থাকবে কিছুদিন? ও দেশে বেড়াবার অনেক জায়গা আছে। অনুপমা বললেন, হ্যাঁ যেতে পারি, তবে এখনই না। অনিশ বলল, এক্ষুনি বলছি না, কয়েক মাস পর। আমি বন্দোবস্ত করছি। অনুপমা তার দিকে কয়েক মুহূর্ত অপলকভাবে তাকিয়ে থেকে বললেন, তোর জন্মের সময় দারুণ ঝড় বৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল সারা পৃথিবীটাই ডুবে যাবে। অনিশ একজন ৪৫ বছর বয়স্ক দায়িত্ববান পুরুষ। সে একটু হকচকিয়ে গেল। হঠাৎ জন্মের কথা কেন? এসব মানুষের বাল্যকালটাই অবান্তর। অনুপমা ওষ্ঠে পাতলা হাসি রেখে আবার বললেন, তোর নাম অনিশ রাখা হলো। আমার ইচ্ছে ছিল না, তোর বাবা জোর করলেন। নামটার মানে মনে আছে তোর? অনিশ মাথা চুলকে বলল, হ্যাঁ জানতাম তো, কি যেন ঠাকুরের নাম। মনে পড়েছে, বিষ্ণু। অনুপমা বললেন, আরও একটা মানে হয়, খারাপ মানে, নঈশ, যার ঈশ্বর নেই। সেই জন্যে আমি চেয়েছিলাম সুকুমার রাখতে। সুকুমার তো খুবই সহজ, সবাই জানে। ওর আরেকটা মানে বন চম্পক, এটাও ভালো না? অনিশ কৌতুক বোধ করল। নামের মানে নিয়ে কে মাথা ঘামায়? সাহেবদের নামের তো কোনো মানেই হয় না। বিদেশে বহুদিন বাস, বাংলা পড়া বা লেখার কোনো সুযোগই হয় না। বাংলায় সে শেষ নিজের নাম লিখেছে কবে? ওদেশে সবাই তাকে ডাকে অ্যানিস। সে নিজেও তাই বলে, অ্যানিস রয়। আসলে রায় চৌধুরী। চৌধুরীটা বাদ দিয়েছে, ওটা বিদেশিরা উচ্চারণ করতে পারবে না। কে যেন বলেছিল অ্যানিস একটা ফরাসি মদ। সে বলল, সুকুমার নামটা তোমার পছন্দ ছিল, আমার পরে মনীষের নাম রাখলে না কেন? অনুপমা বললেন, উনি অনিশের সঙ্গে মিলিয়ে রাখলেন মনীষ, যে কথাটার কোনো মানেই নেই। আমি বঙ্গীয় শব্দকোষ দেখেছি, তাতে মনীষ শব্দটাই নেই, মূর্ধন্য সদই আছে। সেই মনীষ মানে মজুর। উনি এমন জেদি ছিলেন, আমার কথা শুনলেনই না। অনিশ ভাবল, মা যে বাংলা গ্রামার নিয়ে মাথা ঘামান তা তো সে জানত না। হঠাৎ এতদিন পর এই কথা কেন? যাই হোক, এসব নিয়ে আলোচনা করার তার সময় নেই। মাকে প্রণাম করে চলে গেল। 3 তলায় 2খানা ঘর। বড় ঘরটি শয়নকক্ষ, পাশেরটিতে বেশ কয়েকটি চেয়ার, সোফা, মোড়া, ঘনিষ্ঠ আড্ডার জন্য। 1 তলাতেও বড় বসবার ঘর আছে। দেবীপ্রসাদ চলে যাবার পর শয়নকক্ষটি বড় বেশি বড় মনে হয়। বেশিরভাগ সময় সেই ঘরেই কাটান। দেয়াল একটা বোর্ড, অনেকটা চওড়া চৌকো। মনীষ যখন ছোট ছিল এটাতে তার প্রিয় খেলোয়াড়দের ছবি সেটে রাখত। এখন একেবারে খালি। অনুপমা সেই বোর্ডটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। কিছুই দেখার নেই, তবু কি দেখছেন তিনি? প্রায় 10 মিনিট সেরকমভাবে দাঁড়িয়ে থাকার পর তিনি ডান হাতের একটা আঙুল বোলাতে থাকলেন সেই বোর্ডে। মা, তুমি রাত্রিরে লুচি খাবে তো? মুখ ফিরিয়ে মেয়েকে দেখে তিনি বললেন, হ্যাঁ খেতে পারি। বিদিশা বলল,
আর ডিমের ঝোল? ইন্ডিয়ার অনেক জায়গায় ডিমকে কিন্তু নিরামিষই মনে করে। অনুপমা বললেন, আমি তো ইন্ডিয়ার সেসব জায়গায় থাকি না, আমাদের এখানে সবাই ডিমকে আমিষই বলে। 3 ছেলে মেয়েই বারবার মাকে বোঝাবার চেষ্টা করেছে মাছ মাংস ছেড়ে দেওয়া চলবে না, আজকাল ওসব মানার কোনো মানে হয় না। অনুপমা তবু রাজি হননি। বিদিশা জেদ ধরে বলেছিল, মা, বিধবারা কেন মাছ মাংস খাবে না, তার একটা যুক্তি দাও। বউ মরে গেলে কি কোনো পুরুষ আমিষ খাওয়া ছেড়ে দেয়? অনুপমা বলেছিলেন, কোনো যুক্তি নেই, সংস্কার, লোকাচার। সারা জীবন তোদের বাবার কথা মেনে চলেছি, উনি এসব খুব মানতেন। বিদেশে এরও উত্তর দিতে পারত, কিন্তু তা কঠিন শোনাত। বাবার কিছু কিছু ব্যবহার সে পছন্দ করতে পারেনি। কদিন আগেও শয্যাশায়ী হয়ে থাকলেও দেবীপ্রসাদের অস্তিত্ব সবসময় টের পাওয়া যেত এই বাড়িতে। তিনি গোষ্ঠী অধিপতি, সবকিছুই চলত তার নির্দেশ ও সম্মতি অনুযায়ী। এখন তিনি দেওয়ালের ছবি হয়ে আছেন, সদ্য এনলার্জ করা ফটোগ্রাফ, চকচকে, বছর 7 আগেকার তোলা। তখনও অনেকগুলি দাঁত ছিল, তাই মুখটা ভরা, শেষের দিকে গাল চুপসে গিয়েছিল। বিদিশা মায়ের মতো অতটা লম্বা হয়নি, কিন্তু শরীরের গড়ন সুন্দর, মুখের মিলও বাবার সঙ্গেই বেশি। পিতৃমুখী মেয়ে, বাবার কাছ থেকে জেদটাও পেয়েছে। কিছুতে আর ব্যাঙ্গালোরে ফিরে গেল না। 2টি ছেলে মেয়ে নিয়ে সে বাপের বাড়িতেই আছে গত 2.5 বছর। পৈতৃক ব্যবসা সেই অনেকটা দেখাশোনা করে এখন। মা, তুমি নাকি বলেছ ছোটদার নামটার কোনো মানে নেই? মনীষ তো অনেকেরই নাম হয়। কেন হয় রে? বাংলা কথার একটা মানে থাকবে না? আমার বিয়ের সময় কতগুলো বই পেয়েছিলাম, তখন বিয়েতে অনেকে বই উপহার দিত। আমার ছোট কাকা দিয়েছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ। কেউ কোনো বই উপহার দিলে সেটা তো পড়া উচিত, তাই আমি ওই ডিকশনারিও পড়তাম। তাতে মনীষ নেই, অন্য কোনো ডিকশনারিতেও নেই, পরে দেখেছি। অথচ শুনলে মনে হয় একটা কিছু মানে তো বানানোই যায়। সে ক্ষমতা তো আমার নেই। মা, তুমি যখন জানতেই যে ও নামটার মানে নেই, তখন তুমি অন্য নাম রাখলে না কেন? আমি ওর নাম রাখতে চেয়েছিলাম সুভাষ, আমার খুব পছন্দ। সেই নামে ওকে কিছুদিন ডাকাও হয়েছিল। উনি স্কুলে ভর্তি করাবার সময় লিখে দিয়ে এলেন মনীষ, সেই বদলে গেল। বাবা তোমার মতামতের কোনো মূল্যই দিতেন না? তোর নামটা তোর পছন্দ? হ্যাঁ, কলেজে বিদিশা নাম আর একজনেরও ছিল না, বেশিরভাগই তো কমন নাম। কেন, বিদিশা নামটা তোমার ভালো লাগেনি? আমার ইচ্ছে ছিল মেয়ে হলে নাম রাখবো অনুসুয়া। হ্যাঁ, অনুপমার মেয়ে অনুসুয়া, ভালোই হতো, কিন্তু বিদিশা মোটেই খারাপ নয়। বিদিশা মানে কি রে? বা, তুমি সেই কবিতার লাইনটা কখনো শোনোনি? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। হ্যাঁ শুনেছি, কিন্তু মানে কি? বিদিশা তো একটা প্রাচীন নগরী। ওটা তো মানে হলো না, বিদিশা মানে বিদিক। বিদিক? তাই তো লেখা আছে। আর সেই প্রাচীন নগরীও তো আজ নেই, সেটা অনেক দিন একটা ধ্বংসস্তূপ। একবার ভূপাল বেড়াতে গিয়েছিলাম, তোর তখন মাত্র 7 মাস বয়স। ওখান থেকে 25-26 মাইল দূরে বিদিশা দেখতে গেলাম, কিছুই নেই বলতে গেলে। এখন জায়গাটার নাম বেশনগর। আমার কষ্ট হয়েছিল, একটা ধ্বংসস্তূপের নামে একটা জলজ্যান্ত মেয়ের নাম রাখা হবে কেন? বিদিশা কয়েক মুহূর্তের জন্য চুপ করে গেল। মা কি কিছু ইঙ্গিত করছে? গৌতমের সঙ্গে তার বিয়েটা কিছুতেই টিকিয়ে রাখা যাবে না, সে নিজেই ভাঙছে। এরপর সেও কি একটা ধ্বংসস্তূপ হয়ে যাবে? খানিকটা ক্ষোভের সঙ্গেই সে বলল, তোমার 3টে ছেলে মেয়ে, কারুর নামই তোমার মন মতন হয়নি। বাবা তোমার মতামত গ্রাহ্য করেননি, এতগুলো বছর তুমি প্রতিবাদ করতে পারোনি কেন? অনুপমা খানিকটা অন্যমনস্কভাবে বললেন, অনেক বছর বাদে আমি হঠাৎ বুঝতে পেরেছি, সুভাষের বদলে আমি যদি বলতাম অশেষ, উনি রাজি হতেন। বিদিশা ভুরু কুচকে জিজ্ঞেস করল, কেন, বাবা সুভাষ চাননি কেন? নেতাজি সুভাষচন্দ্রকে অপছন্দ করতেন? না না, তা নয়। তোর নামটাও অনুসার বদলে যদি বিশাখা বলতাম, উনি ঠিক মেনে নিতেন। ঠিক বুঝলাম না, সুভাষের বদলে অশেষ কি এমন ভালো? সুভাষে তালব্যস্য নেই, তুই লক্ষ্য করিসনি? তোদের 3 ভাই বোনের নামেই তালব্যস্য আছে। হ্যাঁ তাই তো, কিন্তু বাবার নামে তো বা তোমার নামে তো তালব্যস্য নেই, তাহলে তালব্যস্যের উপর বাবার এত ঝোঁক থাকবে কেন? খবরের কাগজে অনিশ নামটা দেখে উনি পছন্দ করেছিলেন। ওই নামটার জন্যই আমার বড় ছেলেটা আমার নাস্তিক হয়েছে কিনা কে জানে।
তার পরের নাম দুটোও নিচ্ছে মতন রেখেছেন। কিন্তু তালব্যস্য থাকতেই হবে কেন? এই প্রশ্নের উত্তর না দিয়ে অনুপমা মিটিমিটি হাসতে লাগলেন। মুখ দেখলেই বোঝা যায় এই প্রশ্নের উত্তর তিনি জানেন, কিন্তু বলতে চান না। দোতলার সবচেয়ে ভালো দুটি ঘর মনীষের। দুদিকে বারান্দা। বাইরের দিকের বারান্দায় দাঁড়ালে মস্ত পার্ক দেখা যায়। এদিকে আর বাড়ি উঠবে না, ফাঁকাই থাকবে। সেই বারান্দায় মনীষ দাঁড়িয়ে আছে ক্ষোভময় মুখে। আজ ঘুম থেকে উঠেই স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। মনীষের স্ত্রী সুতপার গুণের শেষ নেই। এই বাড়ির তুলনায় আরও সচ্ছল পরিবার থেকে সে এসেছে। যেমন সুশ্রী, তেমনই লেখাপড়ায় ভালো। অর্থের প্রয়োজন নেই, তবু অর্জিত বিদ্যা কাজে লাগাবার জন্যই সে একটি কলেজে দর্শন পড়ায়। কোনো তুচ্ছ বিষয়ে তার লোভ নেই। খাওয়া দাওয়া কিংবা টাকা পয়সা খরচ নিয়ে বাড়িতে মনোমালিন্য ঘটাবার মতো মেয়েই সে নয়। বিয়ের 10 বছরের মধ্যেও এই দম্পতির কোনো সন্তান হয়নি। যতদূর মনে হয় সে সম্ভাবনা আর নেই, কিন্তু তা নিয়েও সুতপার সেরকম কোনো অভাববোধ টের পাওয়া যায় না। শুধু তার ঘর সাজাবার বাতিক আছে, অন্য কাউকে হাত দিতে দেয় না। একটা ফুলদানি এখান থেকে ওখানে সরে গেলে সে ছটফটিয়ে ওঠে। তাছাড়া তার প্যাঁচা জমানোর শখ। বহু জায়গা থেকে সংগ্রহ করা প্রায় 150-200 প্যাঁচা পুতুল ছড়িয়ে আছে সারা ঘরে। তাই নিয়ে গণ্ডগোল। বিদিশার 2 ছেলে মেয়ে, টিটু আর মন্টি, যখন তখন চলে আসে মামা মামিমার ঘরে। ওদের মধ্যে মন্টিটা বেশি দুষ্টু, ছটফট করে, সবসময় এটা ধরছে সেটা ধরছে। মুখখানে এমনই মিষ্টি যে দেখলে আদর করতে ইচ্ছে করে। তার জিনিসপত্র ঘাটাঘাটি সহ্য করতে পারে না সুতপা, আবার ননদের ছেলে মেয়ে শাসনও করতে পারে না। মনীষ ওদের বলে বটে, এই মামিমার জিনিসে হাত দিস না, কিন্তু তার কণ্ঠস্বরে ধমকের বদলে স্নেহ বেশি। তাই ওরা মানবে কেন? আজ সকালেই মন্টি একটা পোর্সেলিনের প্যাঁচা ভেঙে ফেলেছে। ঘরে এসে মনীষ দেখল সুতপা স্নান সেরে চুল আঁচড়াচ্ছে। কলেজে যাবার প্রস্তুতি। মনীষ জিজ্ঞেস করল, আজ তুমি উপরে গেলে না? অনুপমা 3 তলা থেকে নিচে নামতেই চান না। সুতপা তার জলখাবার উপরে দিয়ে আসে, পাশে বসে কিছুক্ষণ গল্প করে। এই ভার সে স্বেচ্ছায় নিয়েছে। দুপুরে সে বাড়িতে থাকে না, তখন সংসার সামলায় বিদিশা। আজ রাগারাগি হয়েছে বলে সুতপা সেই কর্তব্যটা ভুলে গেছে। সে খানিকটা অনুতপ্তভাবে বলল, এই রে, যা 10টা বাজে, এতক্ষণে মার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আমাকে যে এক্ষুনি বেরোতে হবে। খাওয়া হয়ে গেছে? কে দিল? আমি না দিলে বুঝে আর কেউ দিতে পারে না। আমাকে যদি কোনোদিন ভোরবেলা বেরোতে হয়, মা কিছু না খেয়ে থাকবেন? তুমি রোজ দাও, যেদিন পারবে না আগে বলে দিতে হবে না? বাবা চলে গেছেন মাত্র 1.5 মাস আগে। এর মধ্যে যদি আমাদের এরকম ভুল হয়। আমাকে খোঁচা দিচ্ছ? বাবা তোমার উপর ভার দিয়ে গেছেন, তুমি খেয়াল করতে পারোনি? এসব উত্তপ্ত কথার পেছনে আছে একটা প্যাঁচার পুতুল ভাঙা। নিজেদের ছেলে বা মেয়ে থাকলে সে ভাঙতে পারত না? মনীষ চুপ করে গেল। এরপর কথা বাড়াতে গেলে গলা চড়বে, সেটা এ বাড়ির রীতি নয়। সুতপাত দৌড়ে একবার উপরে গিয়ে অনুপমাকে দেখে এলো। স্বামীকে আর কিছু না বলে চলে গেল কলেজে। মনীষ রোজ মায়ের কাছে যায় 10:30টায়। ব্যবসার রিপোর্ট দেয়। 23খানা ট্রাক আছে তাদের কোম্পানির। কলুটলায় অফিস। সেখানে মনীষ যায় দুপুরবেলা। তার তাস খেলার নেশা আছে। সন্ধ্যের সময় ক্যালকাটা ক্লাবে তাস খেলে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। মুখে মদের গন্ধ থাকে। সেজন্য এই সকালটা ছাড়া মায়ের সঙ্গে আর দেখা হওয়ার সময় নেই। এই সময় টুকটাক গল্প করে, চেক সই করায়। মনীষ উপরে উঠে দেখল ছোট ঘরটায় দেয়ালের চৌকো বোর্ডটার সামনে দাঁড়িয়ে আছেন অনুপমা। শুভ্র বসন পরা, দীর্ঘ শরীরটি সোজা। বয়সের আঁচে এখনো ঝলসে যায়নি মুখ। ছেলের পায়ের শব্দ শুনে ফিরে তাকালেন। মনীষ জিজ্ঞেস করল, মা, তুমি সকালে কিছু খেয়েছ? অনুপমা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ খেয়েছি তো। ঠাকুর আজ দুধ মুড়ি কলা দিয়ে গেল। সামান্যতম অনুযোগের সুর নেই তার গলায়। চেয়ারে বসে ফাইল খুলতে গিয়ে বোর্ডটার দিকে তাকাতেই তার চোখ আটকে গেল। আজ সেখানে একটা চওড়া সাদা কাগজ সাঁটা, সম্ভবত কোনো ক্যালেন্ডারের পৃষ্ঠার উল্টো দিক। সে কাগজে একটা শিশুর ছবি আঁকা, রঙিন পেন্সিলে, প্রায় নিখুঁত রেখা, জীবন্ত ছবি। বিস্মিতভাবে মনীষ বলল, ওই ছবিটা কে আঁকলো? বালিকার মতন লাজুক হেসে অনুপমা বললেন, কেন, ভালো হয়নি? তুমি এঁকেছ? চেষ্টা করে দেখছিলাম এখনো পারি কিনা। তুমি এরকম ভালো ছবি আঁকতে পারো? আমি তো বাচ্চা বয়স থেকে ছবি আঁকতাম। বিয়ের আগে মাস্টারের কাছে ড্রয়িং শিখেছি। তুমি এরকম ছবি আঁকতে পারো আর তা আমরা কোনোদিন জানতেও পারিনি। আমরা কখনো দেখিনি। আমার জন্মের পর তুমি আর ছবি আঁকোনি? না।
কেন আঁকুনি? তোর দাদা যেদিন জন্মায় সেদিন কি দারুণ বৃষ্টি, যেন প্রলয় শুরু হয়ে গিয়েছিল। তার মধ্যে আমায় নার্সিংহোমে নিয়ে যাওয়া, রাস্তায় জল জমে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমি অনবরত ভগবানকে ডাকছিলাম, হে ঠাকুর, আমার পেটের সন্তানটাকে বাঁচিয়ে দাও, আমার প্রথম সন্তান। তোরা তো এসব জানিস না, তোদের জানবার কথাও নয়। তুই যেদিন জন্মালি সেদিন আবার কলকাতায় হরতাল, কি মারামারি। তা বুঝলাম, কিন্তু তার সঙ্গে তোমার ছবি আঁকা বন্ধ করার কি সম্পর্ক? সেই রকম কিছু সম্পর্ক নেই বটে, বিয়ের পরেও কিছুদিন এঁকেছি। তোর দাদার জন্মের সময় ওই যে ঝড় বৃষ্টি জলের ছাট এসে ঘর ভাসিয়ে দিয়েছিল, বিছানাপত্র নষ্ট, বড় কাচের আলমারিটা পড়ে গিয়েছিল, তাই নিয়ে কত আফসোস। খাটের তলায় আমার আঁকা ছবিগুলো ছিল, জলে ভেসে সব শেষ হয়ে গেছে। তা নিয়ে বাড়ির কেউ একটা কথাও বলেনি, তোর বাবাও কিছু বলেননি। তখনই মনে হলো আমার ছবি আঁকার কোনো দাম নেই, কি আর হবে একে। এরপর ঠিক শব্দটা খুঁজে না পেয়ে মনীষ বলল, অদ্ভুত। অনুপমা বলল, আমায় রং তুলি কিনে দিবি? এখন তার সময় কাটে না, আবার চেষ্টা করে দেখতাম। কয়েকদিন পরে জানা গেল অনুপমার রীতিমতন ছবি আঁকার হাত আছে। টিটু আর মন্টির ছবি এঁকে দেন, ঠিক মুখের সঙ্গে মিলে যায়। আর একটা বড় ছবি আঁকছেন, মনে হয় কোনো গভীর নির্জন অরণ্য। একমাত্র বিদিশায় যখন তখন ওপরে মায়ের কাছে আসে। একদিন বিকেলে বিদিশা এসে দেখল মা ছবি আঁকতে আঁকতে গান গাইছেন। খেলার সাথী বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। রীতিমতো কঠিন গান। বিদিশা প্রায় স্তম্ভিত। জীবনে সে কখনো মাকে গলা খুলে গান গাইতে শোনেনি। বিদিশা নিজে গান গাইতে পারে না, কিন্তু শুনেই বুঝতে পারে একেবারে তৈরি গলা। সে বলল, মা, তুমি গানও শিখেছিলে? অনুপমা হঠাৎ থেমে গিয়ে বললেন, না না, ও কিছু না। বিদিশা তবু বলল, কিছু না মানে? তোমাকে তো কখনো গান গাইতে শুনিনি। অনুপমা বললেন, চুপ কর তো, মন্টিকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা হলো? তিনি কথা ঘুরিয়ে নিলেন। ছবির ব্যাপারটা বলে ফেললেও গানের ব্যাপারটা ছেলে মেয়েদের তিনি কিছুতেই জানাতে চান না। বিয়ের আগে পদবী ছিল বন্দ্যোপাধ্যায়। অনুপমা বন্দ্যোপাধ্যায় তো রেডিওতে গান গেয়েছে, বিয়ের পর আর রেডিওতে যাননি। কিন্তু আত্মীয় স্বজনের বিয়ের বাসরে, বাচ্চাদের জন্মদিনে গান গাইতে হতো। গান ছেড়ে দিয়েছিলেন একদিনের ঘটনায়। তখনও সল্টলেকের এই বাড়ি হয়নি, পাইকপাড়ার ভাড়া বাড়ি। দেবীপ্রসাদের ব্যবসার অবস্থাটা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। বাজারে অনেক ধার, অথচ আরও বেশ কিছু টাকা না ঢাললে ব্যবসা চাঙ্গা করা যাবে না। মরিয়া হয়ে নানা রকম চেষ্টা করেছিলেন দেবীপ্রসাদ। স্ত্রীর সব গয়না বন্ধক দিয়েছিলেন, তাতেও কুলোয়নি। ব্যাংক লোন পাবার আশায় ব্যাংকের কয়েকজন হোমরা চোমরাদের এক সন্ধ্যেতে বাড়িতে খেতে ডেকেছিলেন। একজন বাঙালি, দুজন অবাঙালি। তাদের মদ পরিবেশন করা হয়েছিল প্রথমে। দেবীপ্রসাদ নিজে বাড়িতে মাঝে মাঝে পরিমিত মদ্যপান করতেন, কাজেই ও জিনিসটার সঙ্গে পরিচয় ছিল অনুপমার। কিন্তু নিমন্ত্রিত লোক তিনটির ধরন ধারণ অনুপমার ভালো লাগেনি। নানান ছুতোয় বসবার ঘরে অনুপমাকে ডেকে পাঠাচ্ছিলেন দেবীপ্রসাদ। একবার তাকে বললেন গান শোনাতে, অনুপমা রাজি হননি। লোক তিনটি বারবার অনুরোধ করছিল, দেবীপ্রসাদ জোর করছিলেন, তবুও না। অতিথিদের সামনে মুখ রক্ষা হল না, তাই রেগে উঠলেন দেবীপ্রসাদ। হঠাৎ একসময় পাশের ঘরে এসে বিকট মুখভঙ্গি করে স্ত্রীকে চড় মারতে উদ্যত হয়ে তিনি বলেছিলেন, হারামজাদি, এত করে বললাম তবু। জীবনে ওই একবারই অমন অপব্যবহার করেছিলেন দেবীপ্রসাদ। তখন তার মাথার ঠিক ছিল না। তারপর নিজের উদ্যোগে আবার প্রতিষ্ঠিত হয়েছেন, উপার্জন করেছেন অনেক। স্ত্রীকে ও সন্তানদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখার ব্যাপারে কার্পণ্য করেননি। সেদিনের ওই ব্যবহারের জন্য মুখ ফুটে ক্ষমা ঠিক চাননি বটে, কিন্তু অনুপমাকে গান শোনাবার অনুরোধ শুধু তার নিজের জন্য করেছিলেন অনেকবার। ছবি টবি সম্পর্কে কোনো আগ্রহ ছিল না, কিন্তু দেবীপ্রসাদ গান বাজনা ভালোবাসতেন। কিন্তু আর কখনো গান করেননি অনুপমা। এতদিন পর হঠাৎ বেরিয়ে এলো গান। অনভ্যাসেও সুর একেবারে নষ্ট হয়ে যায়নি দেখা যাচ্ছে। বুকের মধ্যে সুর গোপন ছিল, সেই সুর তাকে ছেড়ে যায়নি বলেই বোধহয় তিক্ততার ছাপ পড়েনি তার মুখে। অনুপমার 3 ছেলে মেয়ের কেউই ছবিও আঁকে না, গানও গায় না। বড় ছেলে 23 বছর বয়স থেকে দেশের বাইরে ঘুরছে অনেক দেশে। তার জার্মান বউ, সেই জন্যই কখনো একটানা 3-4 সপ্তাহের বেশি কলকাতায় এসে থাকতে পারে না। তাও প্রত্যেক বছর হয় না। অনিশের 3টি ছেলে মেয়ের সঙ্গে কখনো ভালো করে ভাবই হল না অনুপমার। স্বামীর মৃত্যুর পর ছেলে মেয়েদের জন্মের দিনগুলো কেন যেন বেশি করে মনে পড়ছে। অনিশ জন্মেছিল সেই ঝড় বাদলের দিনে।
কতকাল আগের কথা, অথচ মনে আছে স্পষ্ট। যে জন্মায় তার তো কিছু মনে থাকে না। 3.5 বছর বয়স পর্যন্ত অনিশ মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। সকলের কি ভয়, কি ভয়, ছেলেটা বুঝি বোবা হবে। সে অনিশ এখন বাংলা বাদ দিয়ে 3টে ভাষায় বক্তৃতা করতে পারে। মনীষ পড়াশোনায় তেমন উজ্জ্বল ছিল না, খেলাধুলার প্রতি ঝোঁক ছিল বেশি। খেলতো অনেক কিছুই, তবে খেলোয়াড় হয়নি। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল, ভর্তি হবার সুযোগ পায়নি। বাবার ইচ্ছেতে পড়েছিল কমার্স, ব্যবসা দেখতে সাহায্য করতে পারবে। সে ব্যবসা ভালোই দেখছে, আর কোনো উচ্চাশা নেই তার। বিদিশার জন্মের সময় অনুপমার নিজেরই জীবন সংশয় হয়েছিল। একসময় এমনও কথা উঠেছিল, মা কিংবা সন্তান দুজনের একজনকেই শুধু বাঁচানো যাবে। শেষ পর্যন্ত সিজারিয়ান হয়েছিল। তারপরেও অনেকদিন ভুগেছিলেন অনুপমা। প্রথমে মনে করা হয়েছিল মেয়েটি বুঝি খুব কালো হবে। 2 ছেলের কেউই কালো নয়, আর কন্যা সন্তান। এখন অবশ্য বিদিশাকে মোটেই কালো বলা চলে না, বেশ মাজা মাজা, বরং ফর্সারি দিকে। প্রায় 49 বছরের বিবাহিত জীবন। ফিরে তাকালে মনে হয় একটু সময়ও ফাঁকা ছিল না। পরপর 3টে সন্তানকে মানুষ করা। মেয়ে সবচেয়ে ছোট, তার বিয়ে না হওয়া পর্যন্ত তাকে আগলে রাখতে হয়। স্বামীর ব্যক্তিত্ব প্রবল, তার কাছে ছায়া হয়েছিলেন অনুপমা। শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন অনেক দিন। তারা এবং অন্যান্য আত্মীয় স্বজন কখনো নিন্দে করেনি অনুপমার। নিজেকে জাহির না করেও সংসারটা নিখুঁতভাবে সামলে গেছেন তিনি। কখনো ফাটল ধরেনি। অন্য অনেকের কাছে ঈর্ষণীয় পরিবার। দেবীপ্রসাদ চলে যাবার পর হঠাৎ অনুপমা উপলব্ধি করলেন তিনি সব দায়িত্ব থেকে মুক্ত। এখন সব সময়টাই তার নিজের। যেন এক বন্দিনীকে খুলে দেওয়া হয়েছে হাত পায়ের শিকল। এখন আবার ছবি আঁকতে ইচ্ছে করে, গলা দিয়ে বেরিয়ে আসে গান। তাহলে কি তিনি স্বামীর মৃত্যুতে খুশি হয়েছেন? লোকে সেরকম মনে করবে? ছি 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 ছি। স্বামীর কথা মনে পড়লে মাঝে মাঝে চোখে জল আসে, আবার গানও আসে বুক ঠেলে। দেবীপ্রসাদের ঘনিষ্ঠ বন্ধু সুখময়ের ছেলে গৌতম ছেলেবেলা থেকে এই বাড়িতে আসত। নম্র ভদ্র কিশোর। আগেকার দিনের মতন তো বাচ্চা বয়স থেকে বিয়ের সম্বন্ধ ঠিক করে রাখা যায় না। মনে মনে ইচ্ছা ছিল দুপরিবারেরই, এবং বিয়ের প্রস্তাব তোলায় গৌতম ও বিদিশা আপত্তি করেনি। বিয়ের পর ওরা চলে গেল ব্যাঙ্গালোর। তারপর ছেলে মেয়ে দুটিকে নিয়ে বিদিশা হঠাৎ ফিরে এলো একদিন। তারপর গৌতম আর একবারও খোঁজ নেয়নি, চিঠি লেখেনি, ফোনও করেনি। আশ্চর্য ব্যাপার, সুখময় এখনো বেঁচে আছেন। দেবীপ্রসাদের মৃত্যুশয্যাতেও দেখা করতে এলেন না একবার। ক্যালকাটা ক্লাবে তাস খেলার টেবিলে একটা ফোন এলো মনীষের। সুতোপার গলা। কলেজ থেকে সে যোধপুর পার্কে বাপের বাড়ি চলে এসেছে। তার শরীরটা ভালো লাগছে না। তাছাড়া জামশেদপুর থেকে তার দিদি এসেছে, তাই আজ রাত্রিরে ওখানেই থেকে যাবে। ফোনটা রাখার পর মনীষের মনে হলো তার কি এখনই যোধপুরে চলে যাওয়া উচিত। তাসের টেবিল থেকে ঝট করে কি উঠে পড়া যায়? সুতোপার ঠিক কি ধরনের শরীর খারাপ তাও তো বলল না, জিজ্ঞেস করাও হয়নি। শরীর খারাপ না দিদি এসেছে, কোন কারণে সে ওখানে থেকে গেল? আসল কারণ সে প্যাঁচার পুতুল ভাঙা। সেই সামান্য ব্যাপারটাকে কেন্দ্র করে হঠাৎই স্বামী স্ত্রীর মধ্যে দিন দিন টেনশন বাড়ছে। বাচ্চা দুটোকেও নয়, বিদিশাকেই এখন সহ্য করতে পারে না সুতোপা। অথচ সামনাসামনি কি মিষ্টি ব্যবহার দুজনের। সুতোপার যত অভিযোগ স্বামীর কাছে। সে এখন অন্য জায়গায় ফ্ল্যাট কিনে উঠে যেতে চায়। নিজেদের এত বড় বাড়ি, চমৎকার আলো হাওয়া, তা ছেড়ে পাগল ছাড়া কেউ যেতে চায়? মাকে এখানে ফেলে রেখে যাবে? কিংবা মাকে বলবে বাড়ি বিক্রি করে ভাগাভাগির কথা? ভাবলেই মনীষের মাথায় রক্ত চড়ে যায়। যখন তখন শ্বশুরবাড়ি যাওয়া পছন্দ করে না মনীষ। সে গেল না, বরং বাড়ি ফিরল অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি। দেখা করল মায়ের সঙ্গে। সুতোপা যে বাড়ি ফিরবে না সেই জানালো। অনুপমা বললেন, ওর দিদি এসেছে, থেকে আসুক না কয়েকদিন। সুতোপা কি মাকে ফোন করতে পারত না? অনুমতি নয়, মা কখনো আপত্তি করেন না, তবু জানানো উচিত ছিল না। এটাই পারিবারিক প্রথা। বাবা বেঁচে থাকলে সুতোপা এরকম অবজ্ঞা দেখাতে পারত। আজ নিজের ঘরে বসে একা মদ্যপান করতে লাগলো মনীষ। আর কেউ নেই। সে অনবরত তর্ক করে যাচ্ছে সুতোপার সঙ্গে। সুতোপা মনে করে তার স্বামী লেখাপড়া জানে না, তার স্বামীর রুচি নেই, তাস খেলে সময় নষ্ট করে। মনীষ বারবার বলতে লাগলো, বেশ করি বেশ করি, আমি তোমার মতন ফিলসফি পড়িনি, কিন্তু ইকোনমিক্স আমি অনেক ভালো বুঝি। হ্যাঁ, ঘরের মধ্যে একগাদা পুতুল সাজিয়ে রাখা আমি পছন্দ করি না। আমি যাদের সঙ্গে তাস খেলি তারা সমাজে উচ্চ প্রতিষ্ঠিত লোক। তোমার বাপের বাড়ির তুলনায় কেউ কম নয়।
একসময় মাথা এমন গরম হয়ে যায় যে সে বারান্দায় এসে দাঁড়ায়। ঝিমঝিম করছে রাত। হঠাৎ মনীষের মনে হয় তার জীবনটাই অর্থহীন, তার নামের মতনই। অবশ্য সকালবেলা দেরি করে জেগে এসব আর কিছু মনে থাকে না। বিদিশার কাছে গৌতম উকিলের চিঠি পাঠিয়েছে। দুপুরবেলা পিয়ন এসেছিল, সে নিজেই সই করে নিয়েছে, অন্য কেউ টের পায়নি। ডিভোর্স চেয়েছে গৌতম। বিদিশা তো তার জন্য মনে মনে তৈরি হয়েই ছিল, সেও আর ফিরতে চায় না। তবু কান্না আসে কেন? যখন তখন লুকিয়ে লুকিয়ে কাঁদে বিদিশা। আর কিছু নয়, ছেলেটা মেয়েটার প্রতিও একটুও মায়া নেই গৌতমের। এই 2.5 বছরের মধ্যে একবার দেখতে পেল না। কথাটা তো মাকে জানাতেই হবে। কি করে জানাবে? অনুপমা রং দিয়ে সেই অরণ্যের ছবিটা সম্পূর্ণ করছেন। ক্যানভাসে হিংস্র জানোয়ার কিছু আঁকেননি, তবু যেন জঙ্গলটা দেখলে গা ছমছম করে। মেয়েকে দেখে পাশ ফিরে জিজ্ঞেস করলেন, কিরে? যে কথা বলতে এসেছিল তা এবারেও মুখে এলো না বিদিশার। সে বলল, মা, আমাদের ভাই বোনের সকলের নামে তালব্যস্য আছে, কেন বলো তো? বাবা কি জন্য? অনুপমা হেসে বললেন, যা, তুই বুঝি তা মনে করে রেখেছিস? ও কিছু না। বিদিশা জেদ করে বসল, তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি, তুমি খালি এড়িয়ে যাও। কিছু একটা কারণ নিশ্চয়ই ছিল, তুমি তো বলেছিলে যে একসময় তুমি বুঝতে পেরেছিলে। অনুপমা বলল, ও কিছু না, কিছু না। বিদিশা বলল, এখনো তুমি সত্যি কথাটা বলতে ভয় পাও? অনুপমা মেয়ের দিকে অপলকভাবে তাকালেন। না, ভয়ের প্রশ্ন নয়। সব সত্য কি বলতে আছে? অনেকে সহ্য করতে পারে না, বিদিশা কি পারবে? তিনি বললেন, তোর তাতা মাসিকে মনে আছে? বিদিশা ভুরু কুচকে বলল, তাতা মাসি মানে পাইকপাড়ার তাতা মাসি? অনুপমা বললেন, হ্যাঁ, তাতার ভালো নাম শাশ্বতী। একটু থেমে তিনি আবার বললেন, তোরা 3 ভাই বোন আমার পেটে জন্মেছিস ঠিকই, কিন্তু তোরা আসলে শাশ্বতীর সন্তান। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প সংসারের সত্যি মিথ্যে। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।